অফিডিয়ান পর্ব সংখ্যা ১৬, ১৭, ১৮, ১৯, ২০। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকাল ৬টার দিকে রুমাইশাকে নিয়ে ফিরল সাফওয়ান। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো। তারপর শাফিনকে কল দিল। ২বার রিং হওয়ার পর ফোন ধরল শাফিন। ফোন ধরেই শাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া। মা একটু আগে রান্নাঘরে এলো। বাবা রুমে আছে। কাজের খালা এখনো আসেনি। সাফওয়ান প্রত্যুত্তরে শুধু হুম বলে ফোন রেখে দিল। গাড়িটা ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল। রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল নিজের সাথে। কারণ এখনো জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে। আর সেটা ক্রমে বাড়তে আছে। দেওয়াল বেয়ে সরসর করে উপরে উঠে গেল সাফওয়ান। রুমাইশার রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল ওকে। তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুর চোখে তাকালো সাফওয়ান। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে। গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে। তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এরপর গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। নিজের রুমে গিয়ে শাফিনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল। রিমুর গায়ে জ্বর এসেছে। মাকে যত দ্রুত সম্ভব নিউজটা পৌঁছে দিস। কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যায় শাফিন। এই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না। আর রুমাইশার জ্বর উত্তরোত্তর বেড়েই চলেছে। রুমাইশা রোজ ভোরবেলা উঠে নামাজ পড়তে বসে। খুব কম সময় তার ব্যতিক্রম হয়। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলেন। আজ চলে যাবে মেয়েটা। আর কবে আসবে তার ঠিক নেই, ভাবলেন রুনিয়া। রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছেন কিচেনে। রুমাইশার রুমের সামনে এসে দরজায় নক দিলেন রুনিয়া। কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পেল না। দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজায় লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রুনিয়া। রুমাইশার বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাবতই হাতটা স্পর্শ করলেন রুমাইশার গায়ে। কিন্তু স্পর্শ করতে আটকে উঠলেন তিনি। জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। কাল রাতে রুমাইশাকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাকে দেখতে পেলেন রুনিয়া। চুলগুলো খোলা, আবার ভেজা। মাঝরাতে বৃষ্টিতে ভিজল নাকি? তড়িঘড়ি করে রুমাইশাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলেন রুনিয়া। কিন্তু এত ডাকাডাকির পরও উঠল না রুমাইশা। ভয় পেয়ে গেলেন রুনিয়া। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলি ডাক্তারকে ডেকে পাঠালেন। বাইরের হুড়োহুড়ি শব্দে জেগে গেছে শাফিন। বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখল সাফওয়ানের মেসেজ। ৬টা ৩৫-এ মেসেজ দিয়েছে সাফওয়ান। এখন বাজে ৯টা। শাফিন আঁতকে উঠে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাইরে দৌড়ালো। ততক্ষণে ডাক্তার এসে গেছেন। রুমাইশার রুমের ভেতর রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে গেল শাফিনের। রুনিয়া বসে আছেন রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে চিন্তার ছাপ। রুমি আপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারে আমি দেখিনি, তাহলে তো আমাকে মেরে হরিণার বিলে ফেলে রেখে আসবে, ভাবল শাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো। রুমাইশা জ্বরের ঘোরেই কেঁপে কেঁপে উঠছে। চোখ খোলা, কিন্তু কোনো সেন্স নেই। কারো কথা শুনতে পাচ্ছে বলে মনে হচ্ছে না। শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছে ওকে। রুনিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছছেন মাঝে মাঝে। শাফিন এসে মায়ের কাঁধ স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছন ফিরে শাফিনকে দেখে কেঁদে ফেললেন। দেখ তো, রুমি আপুর কোনো সাড়া শব্দ দিচ্ছে না রে শাফিন। ডাকলে শুনতেও পাচ্ছে না। জেগে থেকেও কারোর দিকে দেখতে পাচ্ছে না। কি হলো আমার চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এসব? কিছুই বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল। তাহলে এখন কি হলো? উচ্চস্বরে কেঁদে উঠলেন রুনিয়া। ডাক্তার বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। শাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ রুমাইশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমাইশার কোনো হুঁশ নেই।
চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। ও কোথায় আছে নিজেও জানে না। মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার ইশতিয়াক আহমেদকে কাছে ডাকলেন। ও কি কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কিভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকে না এখানে শাফিন ছাড়া। আর শাফিন তো এ ধরনের কাজ কখনোই করবে না। ইশতিয়াক উত্তর দিলেন, না ডাক্তার, এমন কিছু হয়েছে বলে মনে হয় না। ওকে টর্চার করবে এরকম কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলার কাছে আঙুলের দাগ কিভাবে আসলো? ইশতিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন। রুমাইশার গলায় আঙুলের দাগ? কে করবে এমন? সাফওয়ান? কিন্তু ও তো কারো সামনে আসে না। আর রুমাইশাকে তো যথেষ্ট ভালোবাসে। শাফিনও তো তাই। তাহলে ওর গলায় আঙুল বসালো কে? কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে হয়তো, যার কারণে জ্বরটা আরো বেশি ট্রিগার্ড হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, সময় মতো দেবেন। আর কিছু টেস্ট দিচ্ছি, কাল বা পরশুর ভেতরে করে ফেলবেন। আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইউফিনসান স্যালাইন লিখে দিয়েছি, ওটা এক্ষুনি নিয়ে আসুন। রোগীকে দিতে হবে। আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজ খবর নিয়ে দেখুন। ইশতিয়াক আহমেদ ডাক্তারের কথায় সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার আগে রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানাতে বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়েশা ঢুকলেন বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানালেন তখনই রওনা হয়েছে তারা। তাড়াহুড়ো করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে রুমাইশার রুমে ঢুকলেন আয়েশা খানম। আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে সাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়েশা। আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগেকার সে অভিশপ্ত দিনটির কথা মনে পড়ল আয়েশার। সেই দিন তো রুমাইশা এইভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকিয়েছিল শুধু। মরমর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুমূর্ষু অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলোই ভেসে উঠতে লাগলো আয়েশার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা। হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিলেন। মেয়ের শরীরের উত্তাপে শিউরে উঠলেন আয়েশা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি বেয়ে পড়তে লাগলো তার। 2বার ডাক দিলেন রুমাইশা বলে, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকালো। জ্বরের ঘোরে নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতে পেল না তার কাছে মানুষগুলোর এই দুর্বিষহ অবস্থা। শামসুল কাদের বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে। একটা হাত মুখে ঠেকিয়ে চিন্তা করে চলছেন। রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি। একটা বাকি আছে যদিও, কিন্তু এই অসুস্থতা নিয়ে ও পড়বে কি করে? আর সুস্থ যদিও বা হয়ে যায়, তাহলে প্রস্তুতি বা নিবে কখন? আর পরীক্ষাই বা দেবে কখন? কি করে? ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক্তার স্যালাইনটা রুমাইশার হাতে ভেইনে সুচ দিয়ে সেট করে দিল। ডাক্তার নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে শামসুল আলম জিজ্ঞেস করলেন, ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার? সেটা তো বলা যাচ্ছে না। এই স্যালাইনটা শেষ হোক, স্যালাইন কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুঁশে ফিরবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইন শেষ হওয়ার পরও যদি রেসপন্স না করে, তখন আমাকে আবার ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শামসুল ইশতিয়াকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বললেন, কিভাবে যে এমন জ্বর বাঁধারও মেয়েটা, এখনো ওর পরীক্ষাই শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বারি করে বৃষ্টিতে ভিজতে? এখন এই এক্সামটার কি হবে? এক্সামটা কিছুদিন পর হলে না হয় হতো, কিন্তু সেটা তো পরশুদিন। এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর বলে উঠল, এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে। একটাই রিটেক দিলে কারো জান চলে যাবে না। যেখানে রিমুর এমন অবস্থা, সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে। চকিত সবাই দরজার দিকে তাকালো। সাফওয়ান যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে, সেটা কেউ আশাই করেনি। ফুল স্লিভ শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে ডোর হেডের সুই সুই দীর্ঘদেহী সাফওয়ান পুরো দরজাটা জুড়েই যেন দাঁড়িয়ে আছে। শাফিন একটু আগে তাকে মেসেজে জানিয়েছে রুমাইশার অবস্থার কথা। আর তারপরে নিজেকে ঢেকে ঢুকে
অন্যদের সামনে আসার উপযুক্ত হয়ে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিণত পুরুষ হিসাবে দেখে শামসুল আয়েশা দুজনে অবাক হয়ে গেলেন। কিন্তু সাথে সাথে নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তে মুখ ফিরিয়ে নিলেন শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তানতুল্য সাফওয়ানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তে হাউমাউ করে কেঁদে উঠল তিনি। আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আধমরা হয়ে বাড়িতে ফিরেছিল। আর এখানে এসে আবারও সেই দিনের মতোই আধমরা হয়ে শুয়ে আছে। অতঃপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন, আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি। আর আপনি তার এই প্রতিদান দিলেন? খেয়াল করলেন না যে কি করছে না করছে? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষের কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন আয়েশা। রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথায়। তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে কেন দোষারোপ করছো? ওর কি করার আছে এখানে? ও ও তো আর জ্বর এনে রুমির গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো? সাফওয়ান রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছেন অনেক, তাই এরকম বলছেন। ওনার কথা ধরে ঝামেলা বাঁধিও না। রুনিয়া মাথা নেড়ে সাফওয়ানকে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফওয়ান যেভাবে এসেছিল সেভাবে আবার চলে গেল। সাফওয়ান চলে যেতে শামসুল উঠে দাঁড়ালেন। আমার মেয়েকে স্যালাইন শেষ হলে আমরা ওকে বাড়িতে নিয়ে চলে যাব, বললেন তিনি। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন। রুনিয়া আর দ্বিতীয় কোনো কথা বলল না। অকারণেই ছেলেকে দোষারোপ করায় মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না। তারপরও তারা এটা কিভাবে বলতে পারল যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলেন না রুনিয়া। রুমাইশার স্যালাইন শেষ হলে বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন আয়েশা। রুমাইশার বই খাতা আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন কথা বলছে টুকটাক, তাই আর দেরি করেননি আয়েশা। শামসুলও সাহায্য করেছে সাথে। রুনিয়া দাঁড়িয়ে আছে দরজায়, কিচ্ছু করার নেই ওনার। ইশতিয়াক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরের খাবার সময় হলে শামসুল আয়েশা কেউ খেলেন না। রুনিয়া অনেকবার জোরাজোরি করলেও কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছাদের ওপর থেকে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকিয়ে তাকিয়ে দেখল শুধু রুমাইশাদের গাড়িটাকে, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভেতরে চলে গেলেন আয়েশা আর শামসুল। রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা। বিছানায় রুমাইশাকে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন আয়েশা খানম। অনেকগুলো দিন পর আজ নিজের রুমে এসে রুমাইশার কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকলো। কিন্তু জ্বরের ঘোরে এসব নিয়ে ভাবার সময় পেল না ও। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তুললেন আয়েশা। রুমাইশাকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন। তারপর ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়ল রুমাইশা। ক্লান্তি আর অবসন্নতায় জেগে থাকার ফুরসত পেল না। কিছুক্ষণের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ল। আয়েশা খানম ঘুমালেন আজ ওর সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার। কিন্তু বিয়ের পর প্রথমেই হলো রাফসান। ছেলে হওয়াতে যে অখুশি হয়েছিলেন আয়েশা সেটাও নয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিলেন আয়েশা। রাফসান হওয়ায় ২ বছরের মাথায় আবার সন্তান সম্ভবা হলেন আয়েশা। আয়েশার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না, কারণ রাফসান এখনো ছোট। এই সময়ে আবার বাচ্চা নিয়ে ফেলল আয়েশা। এক রাফসানকে দেখে রাখতে আয়েশার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। আয়েশার মা ছিলেন না, তাই সব চাপ এসে পড়তো শাশুড়ির ওপর। তিনি বৃদ্ধা মানুষ, তিনি আর কতটুকুই বা করবেন? তিনি বলে দিলেন বাচ্চা হওয়ার পর তার ওপর যেন কোনো চাপ না পড়ে।
রাফসানকে দেখছেন সেটা ঠিক আছে। উনি দেখবেনও। কিন্তু এই অনাগত বাচ্চাটারও কোনো কিছু করতে পারবেন না তিনি। সব আয়েশাকেই করা লাগবে। মায়ের কথায় তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি শামসুল। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ শাশুড়ি ঝামেলা মনে করে এড়িয়ে গেছেন। প্রেগন্যান্সির সময়টায় আয়েশাকে ভালো যত্ন করেছিলেন তার শাশুড়ি। আয়েশার খাওয়া-দাওয়া, ওষুধপত্র এসব কিছুর খেয়াল বেশিরভাগ উনিই রাখতেন। তারপর সময় মতো আয়েশার কোল আলো করে এলো রুমাইশা। আয়েশা শামসুল দুজনেই মেয়ে হয়েছে দেখে প্রচণ্ড খুশি হলেন। কিন্তু শামসুলের মা খুব একটা খুশি হলেন না। তাই যেটুকু না করলেই নয় সেটুকু করলেন তিনি। শামসুলের মা আয়েশাকে কোনো কিছু করে দিতে পারবেন না বলে আয়েশা আর রুমাইশাকে দেখার জন্য শামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন। কিন্তু এতে বিপত্তি বাধল আরও বেশি। আয়েশার শাশুড়ি এসে শামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার সময় ও যদি একজন হেল্পিং হ্যান্ড রাখতো শামসুল, তাহলে তো তার ওপর এত চাপ পড়তো না। এত সব কাজ তার একা একা করা লাগতো না। বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে। শামসুল তখন তার মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। পরবর্তীতে তিনি আর ঝামেলা না করলেও রুমাইশাকে রাফসানের মতো করে দেখতেন না। যেটা ছোটবেলায় রুমাইশা না বুঝলেও পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করে। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমাইশা অনেক বেশি। আয়েশা তো কখনো তার আদরের রুমাইশার গায়ে একটা ফুলের টোকাও দেননি। কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমাইশাকে। রাফসান একটু দুষ্ট হলেও রুমাইশা অনেক শান্ত ছিল। কথা বলতো প্রচুর, কিন্তু দুষ্টুমি করতো না একটুও। আয়েশা যা বলতেন তাই শুনতো। রুমাইশার এই ঠান্ডা স্বভাব আর আনুগত্যের জন্য সাফওয়ান প্রচুর ভালোবাসত রুমাইশাকে। কারণ সাফওয়ানের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করত রুমাইশা। রাফসানের থেকে সাফওয়ানের প্রতি যেন বেশি টান ছিল রুমাইশার। আর এই তুলতুলে বাচ্চাটাকে সাফওয়ান পারলে তো জান দিয়ে দিত। যখনই কেউ কারো বাড়িতে বেড়াতে যেত, তখনই তিনজন মিলে একসাথে ঘুরত। রুমাইশা হাঁটতে চাইতো না, তাই সাফওয়ানের বেশিরভাগ সময় কোলে নিতে হতো রুমাইশাকে। এতগুলো মানুষের ভালোবাসাতে টইটুম্বুর হয়ে থাকতে রুমাইশার মন। অন্য কারো অবহেলা ওর গায়ে লাগতই না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনাগুলো মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন আয়েশা। তারপর রুমাইশার কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে আয়েশা ফোন দিলেন রুনিয়ার কাছে। কাল অতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনা হয়েছে আয়েশার। নিজের বোনের মতো ননদ আর সন্তানতুল্য সাফওয়ানকে এইভাবে অতগুলো কথা বলা ওনার মোটেই ঠিক হয়নি। ডাইনিং টেবিলের ওপর ফোন রেখে কিচেনে রান্না করছিলেন রুনিয়া। ফোনের রিং হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোন তুললেন। আয়েশা ভাবি নামটা উঠে আসে ফোনের স্ক্রিনে। ফোনটা হাতে নিয়ে আবার কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতে ফোনটা রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে সাথে সাথে আয়েশা সালাম দিয়ে রুনিয়াকে উত্তর করার সময় না দিয়ে অনুশোচনার সুরে বলে উঠলেন, আপা আমাকে ক্ষমা করে দিবেন। কালকে ওইভাবে বলা আমার একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি ওভাবে। কষ্টে বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়েন না আপা। আমার ভুল হয়ে গেছে। আপনি আমার নিজের বোনের মতো। আপন বোন ভেবে ক্ষমা করে দিবেন আপা আমাকে। রুনিয়া নিঃশব্দে হাসলেন। তারপর বললেন, কি যে বলো না তুমি আয়েশা, ওসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেয়েছো তাই ওরকম বলেছো। আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলে আমিও অমনটাই করতাম। এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো? নিজের বোনের কাছে কেউ ক্ষমা চাই? এসব নিয়ে আর চিন্তা করো না। এখন বলো আমার রুমি কেমন আছে? মনে মনে সাফওয়ানের ওপর ভীষণ খুশি হলেন রুনিয়া। কাল যদি সাফওয়ান তাকে না থামাতো, তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিতেন আয়েশাকে। রুনিয়ার কথাতে আয়েশা খুশি হলেন অনেক। তার কণ্ঠস্বর শুনে বোঝা গেল তার খুশির পরিমাণ। উচ্ছ্বাসিত হয়ে বললেন, এখন অনেকটাই ভালো আপা। রাতে জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে। গায়ে এখনো তাপ আছে, তবে কমে যাবে আল্লাহর রহমতে। রুনিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন আয়েশা। রুমাইশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসেছে। কালকে এক্সাম ওর। প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছিল। আর অল্প কিছু বাকি আছে। আজকের ভেতরেই হয়ে যাবে। গায়ে জ্বর আছে এখনো। মুখে রুচি নেই। সবকিছু কেমন জানি তিতা তিতা লাগছে। শরীর দুর্বল হয়ে গেছে অনেকখানি। আয়েশা খানম তো মিনিটে মিনিটে এটা সেটা এনে খাওয়াচ্ছেন রুমাইশাকে, কিন্তু রুমাইশা খেতে পারছে না। দুর্বলতা এখনই না কাটাতে পারলে এর রেশ থেকে যাবে অনেক দিন।
কাল পরশু রাফসান আসবে বাসায়, রাজশাহী থেকে। ভাইয়া আসবে শোনার পর থেকে খুব খুশি রুমাইশা। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন রুনিয়ার বাসায় ছিল, সে কয়টা দিন খুব ভালো কেটেছে ওর, যদিও শেষের দিনটা ছাড়া। শাফিন, ফুপি, ফুপা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে ওর। কিন্তু বাড়িতে কথা বলার অন্য কাউকে পাওয়া যায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়। আর শামসুল অধিকাংশ সময় বাইরেই কাটান। তার কথা বাদ। সারাদিনের রুমাইশা পড়াশোনার বিশ্রামেই কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে আবার পড়তে বসলো। সন্ধ্যার আগেই বাকি পড়া শেষ করে ফেলল। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো। একতলা বাড়ির উঠানে চারিপাশ দিয়ে নারিকেল আর সুপারি গাছ লাগানো। রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখে গিয়েছিলেন। সাথে কিছু আম গাছও আছে। গাছগুলোর গা ঘেঁষে ইটের উঁচু পাঁচিল দেওয়া। উঠানের একপাশে সবজি বাগান করেছে আয়েশা খানম। সেখানে বেগুন, শিম, লাউ সহ বিভিন্ন রকমের শাকসবজি লাগানো আছে। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলো হাত দিয়ে ধরে ধরে দেখল রুমাইশা। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেল। আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করছিলেন। রুমাইশা কিছুটা খেয়ে টেস্ট করে দেখল। তিতা তিতা ভাবটা অনেকখানি কমে গেছে এখন। আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল। সন্ধ্যার পর হওয়া পর্যন্ত আর দেরি করল না। খাবার তৈরি শেষ হলে রুমাইশা আয়েশা আর শামসুলের জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসল রুমাইশা। তারপর বাম হাতে ফোন নিয়ে কোলের ওপরে প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতে শাফিনের কথা মনে পড়ল ওর। ওই বাড়িতে থাকলে এতক্ষণে নাস্তা নিয়ে ওদের কতবার ঝগড়া হতো, তার কোনো হিসেব নেই। মনে মনে হাসল রুমাইশা। শাফিনকে খুব মনে পড়ছে এই মুহূর্তে ওর। শাফিনের সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু হুট করে ওর মস্তিষ্ক শাফিনের দিক থেকে ঘুরে সাফওয়ানের দিকে চলে গেল। গত রাতের কথা তো ওর মনেই নেই। এত সব ঝামেলার অসুস্থতার কারণে গতকালের কথা তো ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গিয়েছিল। গত রাতের সমস্ত কিছু এক নিমেষে মনে পড়ে গেল ওর। সাফওয়ান ওর গলা টিপে ধরেছিল, মনে পড়তে নিজের গলাটায় হাত দিয়ে স্পর্শ করল ও। শাফিনকে কোনো কিছু বলতে একেবারে মানা করেছিল সাফওয়ান। কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলে নিয়েছিল ওকে। মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল। জুতা মেরে গরুদান। পরক্ষণে মনে পড়ল, ও সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে। জড়িয়ে ধরেছিল। ইস, কি লজ্জার ব্যাপার। আচ্ছা, সমস্যা নাই, ভাই তো হয়। তাহলে গাড়ির ভেতর যে ওর কত কাছে এসেছিল। তারপর ওকে আবার নিজের কোলে বসিয়েছিল। মাস্ক খুলেছিল সাফওয়ান। কিন্তু ও তো দেখেনি, তাকায়নি মোটেও। কিন্তু তারপরও যে ওকে চুমু খেতে বলেছিল। চুমু? লাইক সিরিয়াসলি? জিহ্বা দিয়ে রুমাইশার চোয়াল চেটে দিয়েছিল সাফওয়ান। কে চাটে ভাই এমনে? ইয়াক! যে চোয়ালে সাফওয়ান জিহ্বা ঠেকিয়েছিল, সেই চোয়ালটা নিজের অজান্তে হাত দিয়ে ভালোভাবে খানিকক্ষণ ঘষল রুমাইশা। মাথাটা খারাপ হয়ে গেল রুমাইশার। সাফওয়ান ভাইয়া এই রকম সত্যি সত্যি করেছিল, নাকি ও স্বপ্ন দেখেছিল? কিন্তু ওকে তো নিয়ে গেছিল কোথাও যেন। ওই খারাপ আবহাওয়ার ভেতরে কোথায় কোনো নদী খালবিলের কাছে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়েছিল, এটা তো সত্যি। সাফওয়ান ওর চেহারা দেখার জন্য জোর করেছিল ওকে। কিন্তু তারপর তারপর তো আর কিছু মনে নেই। ওইসব কিছুই সত্যি ছিল। ওরে সর্বনাশ! সমস্ত ঘটনা মনে পড়তে আবারও একবার অবাকতার চরম পর্যায়ে গিয়ে নিজের হা হওয়া মুখের উপর নিজের ডান হাত চাপা দিল রুমাইশা। আয়েশা রুমাইশার রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিলেন। রুমাইশার রুমের ভেতরে চোখ পড়ায় উনি দেখলেন রুমাইশা নাস্তার প্লেট নিজের কোলের ওপরে নিয়ে মুখে হাত চেপে দিয়ে হা করে মেঝের দিকে তাকিয়ে আছে। ভুরুকুটি করে রুমাইশার রুমে ঢুকলেন তিনি। দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছেন, তবুও রুমাইশার কোনো ভাবান্তর হলো না দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভেতর আকস্মিক শব্দ হওয়ায় লাফিয়ে উঠল রুমাইশা। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটের দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারো না? আয়েশা বেকুব বনে গেল। নকই তো করলাম। তুই যে ভাবনা চিন্তা করতে করতে মহাকাশে চলে গেছিস, তা কি আমি জানি? রুমাইশা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলো প্লেটে তুলতে তুলতে রাগী গলায় বলল, তোমার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। আয়েশা খানম মনে মনে খানিক হেসে বললেন, ঠিক হয়েছে,
পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকবি, মহাকাশে যাবে কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। রুমাইশা খাবার প্লেটটা তুলে আবারও বিছানায় বসলো। সব হয়েছে ওই অজগরটার জ্বালায়। বাড়িতেও শান্তি নেই আমি। এখন মাথার ভিতর এসেও টর্চার করছে। বউ ভালো হবে না তোর দেখিস। খবিস বেটা। বউ হবেই বা কই থেকে? কে বিয়ে করবে তোরে? ওই রকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়ে করবে না। সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোরে। মনে মনে সাফওয়ানকে খানিকক্ষণ বকাঝকা করে আবারও খাওয়ায় মনোযোগ দিল ও। রাতের বেলা পড়া শেষ করে 11টার পর বিছানায় এলো রুমাইশা। আয়েশা আজ ওর কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে। ও তো আর অত অসুস্থ নেই। রাত জেগে পড়লে আয়েশার ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে আয়েশাকে আর মোটেই ঘুমাতে নিল না রুমাইশা। আয়েশাকে বলে দিল, কোনো সমস্যা যদি হয় তাহলে আয়েশার ফোনে মিস কল দিবে। আয়েশা তাই আর জোরাজুরি না করে ঘুমোতে চলে গিয়েছেন। এতক্ষণ ঘুমিয়েও পড়েছেন হয়তো। দরজায় লক করল না রুমাইশা। দরজা ভিড়িয়ে দিয়ে অল্প একটু খোলা রাখলো। সুইচ টিপে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলেও আবার ভয় লাগে ওর। আফসা আলো না থাকলে ঘুমাতে পারে না ও। সবকিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। রুমাইশা ফোন চালানো রেখে একবার ভুরুকুটি করে তাকালো দরজার দিকে। দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার। না, দরজা তো যেমন ছিল তেমন আছে। মনের ভুল ভেবে আবার ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল রুমাইশার। কাপা কাপা গলায় বলল, ও মা গো! লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও আমারে। দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুলে গেল। তড়িৎ গতিতে রুমের ভেতর আপাদমস্তক কালো পোশাক পরিহিত এক লম্বা চওড়া ব্যক্তি ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হকচকিয়ে গেল রুমাইশা। ভয়ে হাতে ভর দিয়ে বিছানার এক কোণে সরে গিয়ে আয়েশাকে কল দেওয়ার জন্য ফোনের সুইচ টিপল ও। এ কি? ফোনের নেটওয়ার্ক নেই কেন? কি হলো নেটওয়ার্কের? একটু আগেই তো ছিল। বিস্ফোরিত নয়নে আগন্তুকের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। ভয়ে বুকের ভেতর দিরিম দিরিম করছে। আগন্তুক ধীর পায়ে হেঁটে বিছানার নিকটবর্তী হলো। ফোনের আশা ছেড়ে দিয়ে চিল্লানি দেওয়ার প্রস্তুতি নিতে আগন্তুক গম্ভীর গলায় বলে উঠল, চিল্লিয়ে কোনো লাভ হবে না, কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছেন। এই বাড়ির পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। কণ্ঠটা কানে আসা মাত্রই চমকে তাকালো রুমাইশা। ওর সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠা নিমিষেই যেন উবে গেল। দ্রুত গতিতে চলা হৃৎপিণ্ডটা আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। সাফওয়ান ভাইয়া, আপনি এত রাতে এখানে? কখন এসেছেন আপনি? আর কিভাবে এসেছেন? গেট তো বন্ধ। বিস্মিত হয়ে বলল ও। তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলি তখন। নির্বিকার গলায় বলল সাফওয়ান। আপনি তখন এসেছেন? তাহলে আপনাকে দেখিনি কেন? কোথায় ছিলেন আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেন? রুমাইশের প্রশ্নগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে বিছানায় উঠে বসল সাফওয়ান। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। এদিকে আই, দেখি তোর জ্বর কতখানি কমেছে। কিছুক্ষণ ইতস্তত করে বিছানার কোণ থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসল রুমাইশা। সাফওয়ান ওর বরফ শীতল হাতটা রুমাইশার কপালে স্পর্শ করল। তপ্ত কপালে এমন শীতল স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজল রুমাইশা। চোখে মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমাইশার তৃপ্তি মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। ঠোঁটের করে স্মিত হাসি ফুটে উঠল ওর। বললেন না তো, আপনাকে দেখিনি কেন? চোখ দুটো বন্ধ রেখে জিজ্ঞেস করল রুমাইশা। আই ক্যান কেমোফ্লোজ, দ্যাটস ওয়াই। আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে আমি ছদ্মবেশ ধারণ করতে পারি তাই। সাথে সাথে চোখ মেলালো রুমাইশা। কেমোফ্লোজ? অজগরটা কেমোফ্লোজ করতে পারে? অজগর থেকে এখন গিরগিটি নাম দিতে হবে নাকি? মনে মনে ভাবল রুমাইশা। ভাবনা চিন্তার পাট চুকিয়ে ঝাঝালো গলায় জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কাল আমাকে ওইভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি? আপনি আবার কেন এসেছেন? আর কি করেছেন আমার বাবা মায়ের সাথে, যে আমি চিল্লাইলে তারা শুনতে পাবে না? খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছে। রুমাইশার কপাল থেকে হাত সরিয়ে নিতে নিতে নির্বিকার গলায় বলল সাফওয়ান। স্লিপিং পিল মানে কি?
আপনি তাদেরকে স্লিপিং পিল কেন খাইয়েছেন? উচ্চ কণ্ঠে বলল রুমাইশা। চিল্লাবি না। তোর কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে। আর এই কাজের মাঝখানে কোনো রকমের ডিস্টার্ব আমি চাই না। সে কারণে ওনারা ঘুমাচ্ছেন গভীর ঘুম। শক্ত গলায় বলল সাফওয়ান। প্রচণ্ড রেগে গেল রুমাইশা। কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং দিতে হলো? আমাকে মেরে ফেলার চেষ্টা করতে সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করার পথে নেমেছেন? তোকে একবার বলেছি চিল্লাবি না। এত অল্প ডোজে কেউ মরে না। তাই তোর বাপ মাও মরবে না। এখন চুপচাপ আমার কথা শুনবি। মরে কি মরে না সেটা বিষয় না। আপনি কাউকে স্লিপিং পিল কেন দেবেন? তেজি কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে রুমাইশাকে হ্যাঁচকা টান দিয়ে শুইয়ে দিল বিছানায়। তারপর ডান হাতের আঙুলগুলো দিয়ে ওর চোয়ালদয় চেপে ধরে বলল, তোকে বলেছি চিল্লাবি না। বেশি কথা বলবি তো মেরে পুঁতে ফেলবো একদম। আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন? কেন করবেন? আমি তো ক্লিয়ার হতে চাইছি না। আমি কি একবারও? বাক্যটা শেষ না হতেই সাফওয়ানের দিকে চোখ গেল ওর। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান ওর দিকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমাইশা। বাক্যটা আর শেষ করল না, চুপ হয়ে গেল। আমি এখন যা বলবো চুপচাপ শুনবি। কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না। তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কথাতেই পেয়ে যাবি। এরপরও যদি তোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন করবি। একটু থেমে সাফওয়ান আবার বলল, প্রথমত আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি। তৃতীয়ত, আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না। চতুর্থত, ছোটবেলার ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে, ওর পেছনের কারণ কি, আর ওই ঘটনার পর আমার সাথে কি কি হয়েছে, কি কি ইম্প্যাক্ট পড়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না। এবার রুমি জিজ্ঞেস করে, মানে এটা আমারও প্রশ্ন ছিল, কেন দ্বিতীয়ত বাদ দিয়ে আগে তৃতীয়ত চতুর্থত চলে গেল? তো রুমি বলছে, দ্বিতীয়ত? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো রুমাইশা। সেটা কথা শেষ হলেই জানতে পারবি। আগে বললে কি হবে? সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুমাইশা, কিন্তু পরক্ষণে সাফওয়ানের কটমট চাহনি দেখে রিনরিনে গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না আর। হাইপার হওয়ার দরকার নেই। আপনি বলেন কি বলতে চান। রুমাইশাকে জানানোর জন্য সাফওয়ান আজ আবার তার অতীত স্মৃতিচারণে ফিরে গেল। রুনিয়া আর ইশতিয়াকের বিয়ের তৃতীয় বছরে যখন সন্তান হচ্ছিল না, তখন রুনিয়ার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা রুনিয়াকে কটু কথা বলতে শুরু করে। এমনকি কেউ একজন একদিন বলেই ফেলে, বাজা মেয়ে। একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলে রুনিয়া। এই মানুষগুলোর আচরণে প্রচণ্ড কষ্ট পায়। ডাক্তাররা দম্পতির কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝতে পারে না। অতঃপর রুনিয়াকে এই সমস্ত অপবাদ থেকে বাঁচাতে ইশতিয়াক আর তার বাবা মোস্তফা আহমেদের পরামর্শে রুনিয়াকে সাথে নিয়ে যান দুবাইতে। মোস্তফা আহমেদ তার রিসার্চের কাজে তখন দুবাইতে ছিলেন। রুনিয়া আর ইশতিয়াক দুবাই পৌঁছানোর পর মোস্তফা আহমেদের একজন চেনাশোনা ডাক্তারের কাছে যান, আর সেখানে তারা জানতে পারে টেস্ট টিউব বেবির ব্যাপারে। সন্তান হতে খুব সমস্যা হলে কাপলদের থেকে সিমেন আর এগ নিয়ে ল্যাবে ভ্রূণ ক্রিয়েট করে ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ডাক্তারের এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় নিলেন রুনিয়া আর ইশতিয়াক। সেই দিন ফিরে এসে মোস্তফার সাথে আলোচনা করলেন দুজনেই। মোস্তফা বললেন, এটাতে কোনো সমস্যা নেই, বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই হবে। এরপর বাড়িতে জানালেন তারা। রুনিয়ার মা আওরা বেগম আর শামসুল প্রথমে একদমই রাজি ছিলেন না। রুনিয়ার বাবা আর শাশুড়ি অমত না করলেও অমত দিলেন না। পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে আবারও ভেঙে পড়লেন রুনিয়া। দিনরাত কান্না করতে থাকেন। রুনিয়ার একটি সন্তানের জন্য এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন শামসুল আর আওরা বেগম। পরিবারের সম্মতি পেয়ে পরদিনই ডাক্তারের সাথে আবার যোগাযোগ করেন তারা। আর সেই দিনই ভ্রূণ তৈরির কাজ শুরু করেন ডাক্তারগণ। এরপর প্রায় ৪ মাসের মাথায় রুনিয়ার জরায়ুতে ল্যাবের তৈরি ভ্রূণটিকে প্রতিস্থাপন করা হয়। ডাক্তার বলে দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে, কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগন্যান্সির মতোই কাটবে। কিছুদিন পর মোস্তফা আহমেদ সহ ওরা বাড়ি ফিরে আসে। কিন্তু প্রেগন্যান্সির ৩ মাস না যেতে ভয়ানক রকমের অসুস্থ হয়ে পড়েন রুনিয়া। পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার। কয়েকদিনের মধ্যে পেটের আকার ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতো হয়ে ওঠে রুনিয়ার।
প্রচুর খেতেন তিনি, কিন্তু তার গায়ে কিছুই লাগতো না। ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকে রুনিয়া, আর পেট ততটাই বাড়তে থাকে। ডাউস পেট নিয়ে হাঁটাচলা করাটা অনেক কষ্টকর হয়ে পড়ে রুনিয়ার জন্য। পেটের সন্তানের এক এক বারের হাত পা ছোড়াছুড়িতে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয় রুনিয়ার। পুরো প্রেগনেন্সির সময়টা একটিবারও বমি করেনি রুনিয়া, কিন্তু 5 মাসের মাথায় হঠাৎ করে রক্ত বমি করেন রুনিয়া। আর এরপর পরই পুরোপুরি বিছানায় চলে যান রুনিয়া। পেটের সন্তান যেন তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে। হাড় আর চামড়া ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে। প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যান তিনি। মাথা তোলার মতো শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রায় 7 মাসের মাথায় ডেলিভারি পেইন ওঠে রুনিয়ার। সেদিন হাসপাতালে নিতে নিতে বুকের পাঁজরের সাথে 2টা হাড় ভেঙে যায় গর্ভের সন্তানের চাপে। আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করে রুনিয়া। হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয়, কারণ রুনিয়ার শরীরে বিন্দুমাত্র শক্তি তখন আর বেঁচে ছিল না। 7 মাসের মাথায় হয় বাচ্চা প্রিম্যাচিওর হবে ধারণা করা হলেও একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেই দিন রুনিয়ার। সিজারের পর রুনিয়ার বুকের পাঁজরে সার্জারি করা হয়। 2টা মাস বাচ্চা সহ হাসপাতালেই থাকেন রুনিয়া। কিছুটা সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে সবার আদরে বড় হতে থাকে সাফওয়ান, আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর জেদ। এর পরের বছর শামসুল বিয়ে করেন আয়েশাকে। তার পরবর্তী বছরে রাফসান আসে তাদের ঘরে। নতুন একটা খেলার সাথী পেয়ে প্রচণ্ড রকম খুশি হয় সাফওয়ান। বারবার শুধু শামসুলদের বাসায় যেতে চায় রাফসানকে দেখার জন্য। রুনিয়াও সাফওয়ানের আবদারে নিজের বাবার বাড়িতে যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না। কয়েকদিনের বিরতিতে চলে যেতেন। সাফওয়ান 8 বছরে পড়লে শামসুল আয়েশার কোল জুড়ে আসে রুমাইশা। সেই দিন সাফওয়ান সহ সবাই হাসপাতালেই ছিল। একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরে না সাফওয়ানের। সবাইকে বলে রাখে বাবুকে আগে সে কোলে নেবে, নইলে কাউকে কোলে নিতে দেবে না। সাফওয়ানের জেদের কাছে হার মেনে তাই রুমাইশাকে সবার আগে তার কোলেই দেওয়া হয়। আর এই রুমাইশার নামটাও তার দেওয়া। ছোট্ট তুলতুলে পুতুলটাকে কোলে নিয়ে সেই দিন আদরে আদরে ভরিয়ে দিল সাফওয়ান। এরপর তিনজনই একসাথে সবার আদরে বড় হতে থাকে। বিগত প্রেগনেন্সির ধকলের কারণে আর পরবর্তীতে আর বাচ্চা নিতে চাননি ইশতিয়াক। কিন্তু রুনিয়ার ছিল খুব পরিমাণে একটা মেয়ের শখ। রুমাইশাকে দেখে তার ইচ্ছে হতো একটা মেয়ে বাচ্চার, কিন্তু ইশতিয়াক সরাসরি না করে দেন। এরপর রুনিয়া আর বাড়ির অন্যদের জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে। সাফওয়ান 10 বছরে পা দিলে আবারও অন্তঃসত্ত্বা হন রুনিয়া প্রাকৃতিকভাবে। কিন্তু এবার আর কোনো সমস্যা হয় না। প্রেগন্যান্সির সময়টা আগের বারের মতো খারাপ যায় না রুনিয়ার। স্বাভাবিক প্রেগন্যান্সির মতোই কাটে। যথাসময়ে বাচ্চা হয় রুনিয়ার, কিন্তু এবারও ছেলে হয়। যদিও তাতে আফসোস করেন না রুনিয়া, শাফিনকে খুব খুশি মনে গ্রহণ করেন তিনি। আর আজ নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন, ততটাই আদর ভালোবাসা দেন রুমাইশাকে। সেই দিনে সে দুর্ঘটনার পর হাসপাতালে যখন ডাক্তার বলেন রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে, সেদিন সবচেয়ে বেশি অবাক হন রুনিয়া। মোস্তফা আহমেদ অ্যান্টিভেনম নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন সে কিভাবে জানল রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ। তাকে তো বলা হয়েছে সাফওয়ানের কামড়েছে। তখন তিনি বলেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকে ইনফর্ম করেছেন, কারণ মোস্তফার সাথে তার জানাশোনা ছিল অনেক। আর যেহেতু মোস্তফা হার্পিটোলজিস্ট, তাই তার কাছে এমন রেয়ার সাপের অ্যান্টিভেনম থাকে। রুনিয়া সেই দিন স্বার্থপর হন অনেক। নিজের সন্তানকে বাঁচানোর জন্য শামসুল আর রুনিয়াকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে বলেন যে তারা যেন কেউ সাফওয়ানের নাম না বলে দেয় ডাক্তারকে। ডাক্তার যদি জানতে পারে সাফওয়ানের কামড়ে এমন হয়েছে, তখন নিশ্চিত সাফওয়ানকে ল্যাবে নিয়ে যাবে ওরা, হয়তো মেরেও ফেলবে। রুনিয়ার শ্বশুর মোস্তফা আহমেদ অনেক কাকুতি মিনতি করেন সেই দিন। সেদিন ডাক্তারকে সাফওয়ানের নাম না বললেও রুনিয়ার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শামসুল আয়েশা। রুমাইশা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান তারা। এরপর প্রায় 5 বছর রুনিয়াদের সাথে কোনো যোগাযোগও করেননি তারা। রুমাইশা সুস্থ হয়ে গেলেও শুরু হয় সাফওয়ানের জীবনে কালো অধ্যায়। সেই দিনের পর সাফওয়ান হঠাৎ করেই একদিন আবিষ্কার করলো ও রাতের বেলা দেখতে পাচ্ছে সবকিছু স্পষ্ট। যদিও সেটা দিনের বেলার মতো রঙিন নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা। এরপর ক্রমে ক্রমে নিজের মধ্যে আরও পরিবর্তন দেখতে পেল সাফওয়ান। ওর চোখের রংটা হঠাৎই পরিবর্তন হতে শুরু করলো। চোখের যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কাঁদত সাফওয়ান। কালো রঙা মণি দুইটা ধীরে ধীরে ধূসর সবুজ রং ধারণ করলো।
ওর গায়ের চামড়া ক্রমে ক্রমে খসখসে হতে শুরু করলো। হাত পায়ের গিঁটে অন্যরকম যন্ত্রণা হতো। নিজের শরীরের এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথে নিজেকে ঘরবন্দি করে ফেলল সাফওয়ান। স্কুলে যাওয়া বন্ধ করে দিল। শুধুমাত্র পরীক্ষাগুলো কোনো রকমে দিত। সেটাও ফুল স্লিভ শার্ট, মুখে মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে। রুনিয়া জিজ্ঞেস করলো, কোনো উত্তর দিত না সাফওয়ান। রুনিয়া যেন কিছু টের না পায় তার জন্য দোতলার রুমটা ছেড়ে চিলেকোঠার রুমে শিফট হলো ও। একদিকে রুমাইশাকে আঘাত আর তার সাথে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে নিজের শরীরের এমন পরিবর্তন, দুটো মিলিয়ে মানসিক চাপ যেন পিষে ফেলতো সাফওয়ানকে। সাফওয়ান যখন 15 বছরে পড়ল, তখন হঠাৎই একদিন ওর ক্যানাইন দাঁতে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণায় চোখ মুখ ফুলে গেল ওর। বিছানার চাদর মুঠি করে ধরে রাখতো, তবুও শব্দ করতো না। মা জানলে তো সহ্য করতে পারবে না। ওর ক্যানাইন দাঁতের অগ্রভাগ তীক্ষ্ণ হতে হতে ক্রমেই ধারালো হয়ে উঠল। নিজের দাঁতে নিজে ক্ষতবিক্ষত হলো ও। কিন্তু কাউকে এসব না বললেও মোস্তফা আহমেদকে বলল সাফওয়ান। কারণ দাদু ছিল তার দাদু কম, বন্ধু বেশি। মোস্তফা আহমেদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সাফওয়ানের সমস্যাগুলো আর সেগুলো নোট করে রাখলেন। সাফওয়ানের এ পরিবর্তনগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তফা আহমেদ। সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি। ছেলের সাথে সাথে বাবারও এমন পরিবর্তন দেখে কি করবেন ভেবে পেলেন না ইশতিয়াক আর রুনিয়া। তার কিছুদিন পর মোস্তফা আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইশতিয়াককে। সাফওয়ানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। এমন প্রস্তাবে খুব অবাক হন রুনিয়া আর ইশতিয়াক। কারণ জিজ্ঞেস করলে সাফওয়ানকে ডেকে পাঠান মোস্তফা। সাফওয়ান এলে ও শরীরের অবস্থাগুলো দেখান তাদেরকে। নিজের প্রথম সন্তান, এত সাধনার সন্তানের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদলেন রুনিয়া। ইশতিয়াক বাকহারা হয়ে গেলেন। মোস্তফা বললেন, এইখানে থাকলে লোকে সন্দেহ করবে। আর যদি জানতে পারে ওর শরীরের ভেনম ক্রিয়েট হয়, তাহলে ওকে মেরে ফেলতেও কেউ দুবার ভাববে না। তারপর সমস্ত সিদ্ধান্ত হুট করে নেওয়া হলো। ইশতিয়াক সাফওয়ানকে বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে। সিঙ্গাপুরে ইশতিয়াকের এক বন্ধু ফ্যামিলি সহ থাকেন। সেখানেরই একটি স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বলেন বন্ধুকে। আর আলাদা অ্যাপার্টমেন্টও বুক করলেন। ইশতিয়াকের বন্ধু সাফওয়ানকে নিজেদের সাথে রাখার প্রস্তাব দিলেও তা গ্রহণ করলেন না ইশতিয়াক। কারণ এতে করে বিপদ বাড়বে, বই কি কমবে না। কয়েক মাসের ভেতরে পাসপোর্ট, ভিসা সব রেডি করে ফেললেন ইশতিয়াক। নিজের পরিজনকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে বুক ফেটে যেতে লাগলো সাফওয়ানের। রুমাইশাকে একবার দেখার তৃষ্ণায় কাতর হয়ে রইল, কিন্তু দেখা হলো না ওর সাথে। শামসুলের বাড়ির কেউ ফোন তুলল না। সাফওয়ানের ফ্লাইটের কিছুদিন আগে মোস্তফা ডাকলেন সাফওয়ানকে। র্যাপটাইল সম্পর্কিত কিছু বই আর রিসার্চ পেপার দিলেন ওকে, যেন ও বুঝতে পারে কোন প্রাণীর কোন বৈশিষ্ট্য নিজের ভেতরে দেখছে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সাফওয়ানের ফ্লাইটের আগের দিন সকালে মোস্তফা আহমেদের লাশ পাওয়া গেল তার রুমে, বিছানায় শোয়া অবস্থায়। আর তার পাশে পাওয়া গেল কয়েকটি সিরিঞ্জ আর চিঠি। আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ। পুলিশ আসার আগে চিঠিটা পড়ে ফেললেন রুনিয়া আর ইশতিয়াক। আর জীবনের সবচেয়ে বড় আঘাতটা বোধহয় সেই দিন পেলেন তারা। চিঠিতে লেখা ছিল, আমি জানি না কিভাবে বলবো, হয়তো বলার ক্ষমতা নেই বলেই লিখছি। এই চিঠি তোমরা যখন পাবে, তখন হয়তো আমি আর জীবিত থাকবো না, পরপারে পাড়ি জমাবো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমার আদরের নাতি, আমার সাফওয়ানের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী। ওর এই অবস্থা আমার কারণেই হয়েছে। আজ আমার নাতি আমার কারণে নিজের পরিবার, নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। ওর এই দেশ ছাড়া দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। আমি র্যাপটাইল নিয়ে গবেষণা করি, জানোই তোমরা। বিগত 10 বছর যাবৎ আমি হাইব্রিড ক্রিয়েচারের ওপর রিসার্চ করছি। অনেক অনেক প্রাণীর ওপর আমি রিসার্চ করেছি, সফলও হয়েছি। কিন্তু বন্য প্রাণীর ওপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিডাইজেশনের কথা মাথায় আসে। কি- কিন্তু সেটা বাস্তব করার জন্য কোনো হিউম্যান ভিকটিমকে আমি পাচ্ছিলাম না। আর তখনই আমার ছেলে ইশতিয়াক বিয়ে করে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে হেরে গিয়ে আমি নোংরা এক পরিকল্পনা করি। রুনিয়ার খাবারে প্রেগন্যান্সি রেসিস্ট্যান্স পিল মিশাতে থাকি, যেন ওর সন্তান না হয়। রুনিয়া প্রতিবার ডাক্তার দেখিয়ে আসার পর ওর সব মেডিসিন আমি বদলে দেই, যেন কোনোভাবে রুনিয়া অন্তঃসত্ত্বা না হয়। আমার ওয়াইফকে আমি রুনিয়ার বিরুদ্ধে উস্কে দিতে থাকি, যেন রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আমি যেভাবে পরিকল্পনা করি, ঠিক সেভাবেই হয়।
এরপর ইশতিয়াককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে। ওইখানে ওরা যে ডাক্তার দেখিয়েছে সে আমারই বন্ধু। তাকে আমি বলেছিলাম টেস্ট টিউব বেবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে। আর ও সেটাই করে। যেদিন রুনিয়ার ইশতিয়াকের থেকে এগ আর সিনম নেওয়া হলো, সেদিন আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে। সেখানে আমি সহ আমার আরও কিছু সঙ্গীদের সাথে নিয়ে আমি ব্ল্যাক মাম্বা, কিং কোবরা আর গাবুন ভাইপারের জিন কাটিং করে সদ্যজাত ভ্রূণের কোষে প্রতিস্থাপন করি। আর তারপর সেটা রুনিয়ার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। কিন্তু তার কিছুদিন পর থেকে আমার প্রবল অনুশোচনা হতে থাকে। নিজের ছেলে বৌমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকে আমি অনুতপ্ত হতে শুরু করি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। সাফওয়ান চলে আসে পৃথিবীতে। কিন্তু সাফওয়ান একদম সুস্থ সবল হয়েই জন্মালো। আমি বুঝলাম আমার রিসার্চ সফল হয়নি। সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার থেকে খুশি আর কেউ হয়নি। কিন্তু আমার ভুল ভাঙল সেই দিন, যেদিন সাফওয়ান রুমাইশাকে কামড়ে দিল আর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেল ওর শরীরে। আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমার রিসার্চ সফল হয়েছে। কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমার সাফওয়ান ভবিষ্যতে আর কি বিপদে পড়তে পারে সেটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে। নিজের প্রতি ঘৃণা হতে থাকে আমার। আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় না। তবুও ক্ষমা চাইছি আমি। রুনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও তোমরা। সাফওয়ান, দাদু, আমাকে ক্ষমা করে দিস। তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি। নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকষ কালো অন্ধকারে। তুই আমাকে ক্ষমা করে দিস। তোদের কারোর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। তাই আমি চলে গেলাম। আমাকে ক্ষমা করিস তোরা। চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন রুনিয়া। যেন শ্বাস নিতে ভুলে গেলেন তিনি। আর নিজেরই বাবার করা এমন কর্মকাণ্ডে ইশতিয়াক যেন পাথর হয়ে গেল। আর এ চিঠির প্রতিটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেলল সাফওয়ান। নিজের প্রচণ্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু, আর সেই প্রিয় মানুষটারই করা বিশ্বাসঘাতকতার আঘাতে সাফওয়ানের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই দিনের পর থেকে ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার মতো কোথায় ভেসে চলে গেল। পরদিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফওয়ান। এরপর একটা দিনের জন্য বাড়িতে আর আসেনি। দীর্ঘ ১৪ বছরের প্রবাস জীবনে একমাত্র মা ছাড়া আর কারো সাথে কথা বলেনি। নিজের বাবা ভাইয়ের সাথেও না। নিজের এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কতভাবে কত রকম চেষ্টা করেছে সে। কিন্তু আল্লাহর ভয়ে পারেনি। মৃত্যুর কথা চিন্তা করলে রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে। ভেসে ওঠে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ। এরপর দীর্ঘ ১৪ বছর পর দেশে ফিরেছে ও। সেটাও তার মায়ের আপ্রাণ অনুরোধে। নইলে কখনোই দেশে ফিরত না সাফওয়ান। স্বজনবিহীন দেশে নিজের একাকিত্বকে সঙ্গী করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করত ও। বিছানায় পাশাপাশি শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে সাফওয়ান আর রুমাইশা। গল্প করতে করতে কখন যে নিজেও বিছানায় মাথা ঠেকিয়েছে সেটা জানে না সাফওয়ান। রুমাইশার চোখের কোণটা চিকচিক করছে। এই মানুষটা এত কষ্ট নিয়ে কিভাবে এত স্বাভাবিক থাকে? নিজের আপন মানুষের এমন বিশ্বাসঘাতকতার পর ও কিভাবে নিজেকে ঠিক রাখে? এই কারণেই কি এত শক্ত হয়ে গেছে সাফওয়ান? চোখের কার্নিশে পানি ধরার মতো ক্ষমতা শেষ হতে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়। মৃদু হাসল সাফওয়ান। ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানির রয়ে যাওয়ার রেশটুকু মুছে দিল। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান মৃদু কণ্ঠে বলল, সেদিন আমি তোকে আঘাত করতে চাইনি রিমু। মোটেই চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। তোকে আঘাত করার পর আমার অবস্থাটা যে কেমন হয়েছিল সেটা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সাফওয়ানের কথাটা বুকে এসে লাগলো রুমায়েশার। অবিন্যস্ত দৃষ্টিতে তাকে নিজের বাঁ হাতটা বাড়িয়ে সাফওয়ানের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়া চুলগুলোতে বুলিয়ে দিল। মাথায় রুমাইশার নরম হাতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজে নিল সাফওয়ান। রুমাইশা নিজের হাতটা ধীরে ধীরে সাফওয়ানের মুখের কাছে টেনে এনে মাস্কটা খোলার চেষ্টা করলো। কিন্তু বাধা দিল সাফওয়ান। এখনো জ্বর আছে তোর গায়ে। এমনিতেই কাল ভয় পেয়েছিস। এখন দেখলে আবার ভয় পাবি। পাবো না ভয়, জোর গলায় বলল রুমাইশা। তারপর আস্তে আস্তে সাফওয়ানের মাস্কটা খুলে ফেলল। মাস্কটা পাশে রেখে দিয়ে হাতের তর্জনী দ্বারা সাফওয়ানের কুচকুচে কালো অধরজোড়া ছুঁয়ে দিয়ে ইশারা করলো ঠোঁট আলগা করার জন্য। সাফওয়ান মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু রুমাইশা শুনল না। হাঁ করুন একটু। আপনার দাঁতগুলো চেক করে দেখি। আমাকে আবার কোনদিন কামড় দিলে কতখানি লাগতে পারে।
রুমাইশার চাপড়াচাপড়িতে অগত্যায় মুখ খুলে সাফওয়ান। রুমাইশা ওর তর্জনী দিয়ে সাফওয়ানের ডান পাশের ক্যানাইন দাঁতটার অগ্রভাগে চাপ দিল। চাপটা ক্রমে ক্রমে বাড়তে থাকলো। আর একটু বাড়তে হাত ধরে ফেলল সাফওয়ান। রুমাইশার হাতটা নিজের মুঠির মধ্যে নিয়ে নিল। তারপর কিছুক্ষণ রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। এরপর রুমাইশা আর ও একটু কাছে সরে এসে ওর চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে জড়ানো গলায় বলল, আমি অনেক একা রিমু। আমার কোনো বন্ধু নেই। নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো। নিজের মনে করে দুটো কথা বলার মতো কেউ নেই আমার। আমার মা, আমার কলিজার টুকরা মাকেও আমি কখনো কিছু বলতে পারি না। সে কষ্ট পাবে বলে। আমার খুব দরকার কাউকে, যে আমার কথাগুলো শুনবে ধৈর্য ধরে। আমার সমস্ত কষ্টগুলোকে এক নিমেষেই মুছে দেবে। এমন কাউকে আমার খুব প্রয়োজন। রুমেশা অবাক চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এই শক্ত খোলসের মানুষটার ভেতর যে কারো সান্নিধ্য পাওয়ার জন্য এতটা তীব্রতা থাকতে পারে, তা সে কল্পনাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান হঠাৎই বলে বসল, আমার বউ হবি রিমু? সাফওয়ানের বলা কথাটা যেন রুমাইশার মস্তিষ্কে বারবার বাড়ি খেতে লাগলো। বউ? বউ হব আমি? সাফওয়ানের? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না রুমাইশা। ঠিক শুনেছে তো ও? এমন অদ্ভুত প্রস্তাব যে সাফওয়ান দিতে পারে তা ঘুণাক্ষরেও ভাবেনি ও। হতবাক হয়ে সাফওয়ানের দিকে চেয়ে রইল রুমাইশা। রুমাইশাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বিছানা থেকে নামতে নামতে নির্বিকার কণ্ঠে বলল, দ্বিতীয়ত, তোকে আমার চাই। তারপর একটু বিরতি দিয়ে বলল, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সময় নিয়ে ভেবেচিন্তে উত্তর দিস। তবে উত্তর দিতে যত সময় লাগুক, উত্তরটা হ্যাঁ হওয়া চাই। ইটস নট এ রিকোয়েস্ট, ইটস অ্যান অর্ডার। নাও স্লিপ টাইম। এরপর যেভাবে বসেছিল সেভাবেই ঝড়ের গতিতে রুম ত্যাগ করল সাফওয়ান। রুমাইশাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিল না। রুমাইশা শুধু সাফওয়ানের যাওয়ার পানে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়াগুলোকে আরও একবার চোখ বুলিয়ে নিল রুমাইশা। আজকে লাস্ট এক্সাম। এইটা শেষ হলে বেঁচে যাই এই বছরের মতো। পড়াগুলো দেখে ঝটপট করে গুছিয়ে নিল ও। বেরোনোর আগে আয়েশা ওকে খাইয়ে দিল। একটাই পরীক্ষা। আজকে আবহাওয়াটা তেমন ভালো না। মেঘ করছে। দুপুরবেলা হলেও মনে হচ্ছে বিকেলবেলা। 11টার একটু আগে আগে রুমাইশা এক্সাম দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। শামসুল রুমাইশাকে যশোরগামী সিএনজিতে উঠিয়ে দিলেন। গতকাল রাতে কম ঘুম হওয়ার কারণে চোখ লেগে আসছে ওর। কেমন যেন ক্লান্তি লাগছে প্রচণ্ড। 4 ঘন্টার এক্সাম দিতে দিতে ঘুম চলে আসে কিনা সারা রাস্তা সেটা নিয়ে চিন্তা করতে করতে আসলো রুমাইশা। কলেজ রেখে আরও সামনে গিয়ে মহিলা কলেজ। ইংলিশ ডিপার্টমেন্টের সিট বরাবরই এখানেই পড়ে। এক্সাম শুরু হওয়ার 15 মিনিট আগে এসে পৌঁছালো রুমাইশা। হলে ঢোকার আগে নিজের ফোনটা বান্ধবী সালিমার বাবার কাছে দিয়ে দিল। তিনি মেয়েকে নিয়ে এসেছেন এক্সাম দিতে। আজ সাফওয়ান কলেজে এসেছে। প্রিন্সিপাল মিটিংয়ে ডেকেছেন, উপস্থিত না থাকলেই নয়। মিটিং 3টায়। 2:45 সাফওয়ান রেডি হয়ে বের হলো। বরাবরের মতো সুটেড বুটেড হয়ে, মুখে মাস্ক আর চোখে গগলস দিয়ে নিজের মার্সিডিজ বেঞ্জ নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। গাড়িটা কলেজের মেন গেট দিয়ে ঢুকতে চারিদিকে গুঞ্জন শুরু হলো। এটা নতুন কিছু না। কলেজে জয়েন হওয়া থেকে যতবারই কলেজে এসেছে ততবারই এইরকম গুঞ্জন চারপাশ থেকে শোনা গেছে। তার প্রথম কারণ সাফওয়ানের মার্সিডিজ বেঞ্চ, আর দ্বিতীয় কারণ তার এইভাবে চোখ মুখ ঢেকে চলাফেরা। ডিপার্টমেন্ট হেডের সাথে দেখা করার জন্য নিজের ডিপার্টমেন্টে প্রবেশ করলো সাফওয়ান। কলেজে পরীক্ষা চলছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট রয়ে গেছে পরীক্ষার্থী ছাড়াও। সাফওয়ান তার ডিপার্টমেন্টের ক্লাসরুমের সামনে হেঁটে যাওয়ার সময় চারিপাশে কেমন যেন নীরব হয়ে গেল। আর ফিসফিস গুঞ্জনে চারিদিক ভরে উঠল। অনলাইন ক্লাস নেওয়ার সময় সাফওয়ানের ক্যামেরা অধিকাংশ দিন অফ থাকে। কখনো কখনো ক্যামেরার সামনে আসলেও মাস্ক গগলস পরে আসে। তাই তাকে দেখার কৌতূহল মেটাতে পারে না স্টুডেন্টরা। সে কেন নিজের চেহারা পাবলিক করে না এটা নিয়েও প্রচুর পরিমাণ ডিসকাস হয় স্টুডেন্টদের মাঝে। ডিপার্টমেন্টের হেড আজমাল হকের কক্ষে ঢোকার পর সাফওয়ানকে সাদরে গ্রহণ করলেন তিনি। সাফওয়ান আহমেদ যে, আসুন বসুন। আপনাকে তো বিশেষ বিশেষ দিন ছাড়া দেখতে পাওয়া যায় না। তাই আমরা সবাই এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্যই অপেক্ষা করি। কথাগুলো বলে হাসলেন আজমল হক। সাফওয়ান ও ওনার সাথে তাল মিলিয়ে সৌজন্যমূলক হাসি দিল। অন্যান্য টিচাররা উপস্থিত ছিলেন সেখানে। সবার সাথে টুকটাক কথা বলল সাফওয়ান।
৩টার মিটিং শুরু হতে হতে প্রায় ৪টা বেজে গেল। সাফওয়ান যখন মিটিং শেষ করে বাইরে এলো, তখন আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। সাথে বাতাস বইছে। মেঘগুলো উড়ে উড়ে একদিকে গিয়ে জমা হচ্ছে। আকাশের অবস্থা দেখে সাফওয়ান ফোন দিল রুনিয়াকে। রুনিয়া কল রিসিভ করতেই সাফওয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, মা, রিমুর তো এক্সাম চলছে, শেষ হতে ৫টা বাজবে। আকাশের অবস্থা তো খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর চারিদিক অন্ধকার হয়ে আছে। তুমি মামিকে ফোন দিয়ে বলে দেখো আজকের রাতটা কি রিমুকে আমাদের বাড়িতে রাখা যায় কিনা। এই আবহাওয়াতে ও বাড়ি যেতে পারবে না একা একা। রুনিয়া আচ্ছা বলে ফোন কেটে দিয়ে আয়েশাকে ফোন দিলেন। সাফওয়ানের বলা কথাগুলো আয়েশাকে বলতেই তিনি বললেন, প্রয়োজন নেই আপা, এই মেঘে বৃষ্টি হবে না। মেঘ সব উড়ে যাচ্ছে, ও বাড়িতেই আসুক। আর একা একা আসা যাওয়াতে সমস্যা কি? এতকাল তো একা একাই আসা যাওয়া করেছে, কখনো তো কোনো সমস্যা হয়নি। আপনি চিন্তা করবেন না, ও ঠিকভাবে বাসায় পৌঁছাবে। রুনিয়া আরও কয়েকবার অনুরোধ করলেন আয়েশাকে, কিন্তু আয়েশা শুনলেন না। অগত্যায় কল কেটে দিয়ে আবার সাফওয়ানকে কল দিলেন রুনিয়া। সবকিছু শুনতেই মেজাজটা গরম হয়ে গেল সাফওয়ানের। আয়েশাকে মাথামোটা মহিলা বলে গালি দিল। তারপর আয়েশার মতামতকে তোয়াক্কা করে নিজে মার্সিডিজ হাঁকিয়ে মহিলা কলেজের দিকে এগোলো। সাফওয়ান যখন সেখানে পৌঁছালো, তখন এক্সাম শেষের ঘন্টা পড়েছে। রুমাইশাকে গাড়িতে তোলার জন্য অপেক্ষা করতে থাকলো ও। মিনিট 10 পার হওয়ার পরও যখন রুমাইশাকে দেখলো না, তখন রুমাইশার ফোনে কল লাগালো। এদিকে রুমাইশা হল থেকে পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। রিকশা করে চাচড়া গিয়ে আপাদমস্তক বোরখায় আবৃত রুমাইশা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে সিএনজির অপেক্ষায়। সাইলেন্ট করা ফোনটা ব্যাগের ভেতর বেজেই চলেছে। কয়েকবার কল দেওয়ার পর যখন রুমাইশা কল ধরল না, তখন সাফওয়ান বুঝলো রুমাইশা আগেই বেরিয়ে গেছে। তক্ষুনি গাড়ি ঘুরিয়ে চাষড়ার দিকে গেল সাফওয়ান। যেতে যেতে আরও কয়েকবার ফোন দিল, কিন্তু তুলল না রুমাইশা। নিজের মনে মনে নিজেই জপতে লাগলো সাফওয়ান, ফোনটা তোল রিমু প্লিজ। বাইরে এখন ঝড়ো হাওয়া বইছে। আকাশের মেঘগুলো আর উড়ছে না। জমতে জমতে কালো মেঘগুলো কাজল কালো হয়ে উঠল। সাফওয়ান চাষড়ার রোডে উঠতেই দূর থেকে দেখল সিএনজি ছেড়ে দিচ্ছে। বৃষ্টি যে কোনো সময় আসতে পারে ভেবে সিএনজির চালক বেশ জোরে এগোচ্ছেন। সাফওয়ানও নিজের গাড়িতে সিএনজির পেছন পেছনে আসতে থাকলো। কিছু দূর আসতে হঠাৎ করে সাফওয়ান গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেই সুযোগে সিএনজি অনেকখানি এগিয়ে গেল, সাফওয়ানের দৃষ্টির আড়াল হয়ে গেল। এরপর আর কিছুক্ষণের মধ্যেই মেঘ ফেটে ঝমঝম করে বৃষ্টি নামল ধারায়। সিএনজির পেছনের সিটে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রুমাইশা। তার পাশে দুজন মহিলা বসেছে, আর বিপরীত পাশে বসেছে দুজন পুরুষ। বাইরের বৃষ্টির বেগ বেড়েই চলেছে। কিছু দূর আসার পর মহিলা দুজন নেমে গেল। এরপর আরও কিছু দূর যাওয়ার পর সামনের সিটে বসা লোকগুলো নেমে গেল। গাড়িতে শুধু ওরা তিনজন, আর ড্রাইভার ছাড়া কেউ নেই। ড্রাইভার যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে যাচ্ছেন, কারণ বৃষ্টির অবস্থা ভালো না। মেঘ কমছেই না কোনোভাবে। গাড়ি সারাপোলের মাঠের ভেতরের রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। গাড়ি দাঁড়ানোতে ভড়কে গেল রুমাইশা। ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার বলল, বৃষ্টির কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না আপা। মাঠের ভেতরে এসেছি বলে বৃষ্টির বেগ আরো বেশি মনে হচ্ছে। এ অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে যাবে। বৃষ্টির বেগ একটু কমলে গাড়ি ছেড়ে দেব। চারিদিক অন্ধকার হয়ে এসেছে। মাগরিবের আজান দিয়ে দেবে আর আধা ঘন্টার মধ্যেই। রুমাইশার ভয় করতে লাগলো ভীষণ। বিপরীত পাশের বসা লোক দুটো কেমন কেমন করে যেন তাকাচ্ছে। নিজের সিটে আর একটু জড়সড় হয়ে বসল রুমাইশা। নিজের ভেতরের ভয়টা ওদেরকে বুঝতে দিল না। কিছুক্ষণ পর সামনের দুই ব্যক্তির একজন এসে বসে পড়ল রুমাইশার পাশে। চমকে তাকালো রুমাইশা। মতলব কি এর? আমার পাশে এসে বসছে কেন? মনে মনে ভাবল ও। প্রথমে একটু দূরত্ব নিয়ে বসলেও আস্তে আস্তে রুমাইশার কাছে সরে আসতে লাগলো লোকটা। রুমাইশার গলা শুকিয়ে আসলো। একবার ভাবলো সামনের সিটে গিয়ে বসবে। দোনামোনা করতে করতে পাশের লোকটা আরো একটু সরে এসে রুমাইশার গা ঘেঁষে বসলো। এবার আর রুমাইশা দেরি করলো না। নিজের সিট থেকে উঠে দাঁড়ালো সামনের সিটে গিয়ে বসার জন্য। কিন্তু গাড়ি থেকে নামতে যাওয়ার সময় রুমাইশার হাত ধরে ফেললো লোকটি। এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি, এক্ষুনি ছাড়ুন। উঁচু গলায় বলল রুমাইশা। কিন্তু লোকটা হাত ছাড়ল না। বিশ্রী রকমের একটা হাসি দিয়ে বলল, এত বৃষ্টির মাঝে গাড়ির বাইরে গেলে তো ভিজে যাবা জান, আর ঠান্ডা লেগে যাবে তোমার। এখানেই বসো, তোমাকে গরম করে দিব। লোকটার কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল রুমাইশার। এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিল ও, কিন্তু তাতে পার পেল না। হঠাৎ করে রুমাইশাকে জাপটে ধরল লোকটা।
আর তার সাথে দ্বিতীয় লোকটাও যোগ দিল। ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড পরিমাণে ভয় পেল রুমাইশা। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিল। লোক দুটোর নোংরা হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যেভাবে পারল হাত পা চালাতে থাকলো, কিন্তু তাদের সাথে পেরে উঠল না। ড্রাইভার নেমে এলো পেছনে কি হচ্ছে দেখার জন্য। এমন অবস্থা দেখে ড্রাইভার বাধা দিতে গেলে দ্বিতীয় লোকটা এসে ড্রাইভারের নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। ঘুষির তোড়ে হ্যাংলা পাতলা ড্রাইভারটি পড়ে গেল মাটিতে। তারপর রুমাইশা চিন্তা না করে নিজের প্রাণ বাঁচানোর দায়ে ছুটে পালালো। সামনে চিৎকার করে কান্না করে যাচ্ছে রুমাইশা। নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফাঁকা মাঠের ভেতর এই ঝুম বৃষ্টির মাঝে অসহায় রুমাইশার সেই চিৎকার কারো কানে গেল না। প্রথম লোকটা ইতিমধ্যে রুমাইশার হিজাব খুলে ফেলেছে। বোরখার ভেতর দিয়ে কোমরের কাছে সালোয়ারের মুখে হাত বাড়াতে যাবে, সেই মুহূর্তে বুলেটের গতিতে একটা মার্সিডিজ বেঞ্জ এসে প্রচণ্ড বেগে ধাক্কা দিল সিএনজির পেছনে। সিএনজির ভেতরে হুবড়ি খেয়ে সামনে পড়ল প্রথম লোকটা। দ্বিতীয় লোকটা সিএনজির ভেতরে পেছন দিকে দাঁড়িয়েছিল। গাড়ির ধাক্কায় প্রায় এক তৃতীয়াংশ এসে লাগলো এই লোকটার গায়ে। গুরুতর জখম হলো দ্বিতীয় লোকটা। প্রথম লোকটির থেকে ছাড়া পেয়ে হিজাবটা এক হাতে আর ব্যাগটা এক হাতে নিয়ে কাঁদতে কাঁদতে গাড়ির ভেতর থেকে দৌড়ে নামলো রুমাইশা। নেমেই দেখলো সাফওয়ান ওর বিশাল আকার শরীর নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। সাফওয়ানকে দেখে যেন প্রাণ ফিরে পেল রুমাইশা। হাউমাউ করে জড়িয়ে ধরল সাফওয়ানকে। কিন্তু সাফওয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও চোয়াল শক্ত করে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর সামনে থাকা লোক দুটোর দিকে। রুমাইশার দিকে তাকিয়ে ওর মুখটা নিজের দিকে তুলল সাফওয়ান। হাঁপাচ্ছে রুমাইশা, হিসকে উঠে গেছে ওর। চোখ দুটো লাল হয়ে গেছে। ঝুম বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ওকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে দরজা খুলে রুমাইশাকে বসিয়ে দিল সাফওয়ান। তারপর শক্ত গলায় বলল, আমি আসছি। ভেজা বোরখা খুলে ফেল, নইলে আবার জ্বর আসবে। আর যাই হয়ে যাক না কেন বাইরে তাকাবি না, বুঝেছিস? রুমাইশা কাঁদতে কাঁদতে ওপর নিচ মাথা নাড়ল। সাফওয়ান খুলে ফেলল নিজের মুখের মাস্ক আর গগলস। তারপর গেল নিজের গাড়ির পেছনের দিকে। লোক দুটো ততক্ষণে সামনে ছুটছে। সাফওয়ান তার জল জলে চোখ দুটো দিয়ে তাকিয়ে দেখল সেদিকে। এই মুহূর্তে ওর মুখে একদমই অন্যরকম হাসি ফুটে উঠল, যে হাসি কখনোই দেখেনি কেউ। 15 মিনিটের মতো পরে ফিরে আসলো সাফওয়ান। পুরোপুরি ভিজে গেছে ও। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে ওর। মাগরিবের আজান দিল এমন সময়ে। সাফওয়ান এসে বসলো ড্রাইভিং সিটে। রুমাইশা কাঁদছে এখনো। শামসুল ফোন দিলেন এমন সময়ে। জিজ্ঞেস করলেন রুমাইশা কোথায় আছে এখন। কিন্তু রুমাইশা এদিকের কিছুই বুঝতে দিল না। কান্না থামিয়ে গলা স্বাভাবিক করে বলল, সারাপোলে আসি বাবা, পৌঁছে যাব আধা ঘন্টার ভেতরে। শামসুল আচ্ছা বলে ফোন রেখে দিল। শামসুলের সাথে কথা শেষ হতে আবারও শব্দ করে কেঁদে উঠল রুমাইশা। পাশে বসা সাফওয়ান নিজের গায়ের ব্লু কোটটা খুলে পাশে রেখে দিল। তার উপর শার্টটা খুলে ফেলল। ভিজে জবজবে হয়ে গেছে সেগুলো। এরপর পাশের সিট থেকে রুমাইশাকে দুহাত দিয়ে উঠিয়ে এনে বসালো নিজের কোলের ওপর। রুমাইশার মাথাটা নিজের উদ্দাম বুকে ঠেকালো সাফওয়ান। তারপর রুমাইশার মাথাটা ধরে চুলের ওপর দিয়ে চুমু খেলো ওর মাথায়। বিধ্বস্ত রুমাইশা এই সর্বোচ্চ নিরাপদ জায়গায় এই সামান্য আদর পেয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। কাঁদতেই থাকলো। গাড়ি ছেড়ে দিল সাফওয়ান। এখনো চোয়াল দুটো শক্ত হয়ে আছে ওর। কিছু দূর গিয়ে দাঁতে দাঁত চেপে অস্পষ্টে সে অজ্ঞাত লোক দুটোর উদ্দেশ্যে বলে উঠল, শৌরের বাচ্চা। রুমাইশা সাফওয়ানের বুকটাকে সম্বল করে উচ্চস্বরে কাঁদছে। রুমাইশার কান্না থামালো না সাফওয়ান। কাঁদতে দিল ওকে। বাকি রাস্তাটুকু রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিল সাফওয়ান। বাড়ির কাছাকাছি আসতে আসতে কান্না থেমে গেল রুমাইশার। হিসকি উঠছে মাঝে মাঝে এখনো। বৃষ্টির বেগ এখন কমে গেছে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বাইরে। এই পর্যায়ে রুমাইশার চিবুক ধরে ওর মুখটাকে ওপরের দিকে উঠালো সাফওয়ান। গভীর দৃষ্টিতে রুমাইশার চোখের ভেতর খানিকক্ষণ কি যেন খুঁজল। তারপর মৃদু গলায় বলল, আমি সবকিছুতে ছাড় দিতে পারবো, কিন্তু তোর ব্যাপারে কোনো ছাড় দিব না কাউকে, কখনোই না। এরপর রুমাইশার কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল ও। রুমাইশা কোনো প্রতিক্রিয়া জানালো না। কিছুক্ষণ আগে হওয়া ঘটনাটাই যেন পাথরের মতো হয়ে গেছে ও। কিছু সময়ের ভেতর রুমাইশাদের বাড়ির মোড়ে এলো সাফওয়ান। শামসুল দাঁড়িয়ে আছেন রুমাইশাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুমাইশা যে সাফওয়ানের সাথে আসবে সেটা কল্পনাতেও আনেননি। গাড়ির দরজা খুলে নেমে গেল রুমাইশা। সাফওয়ান রুমাইশাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে আবারও উল্টো দিকে গেল। শামসুলের সাথে কোনো রকমে কোনো কথা বলল না। শামসুল রুমাইশাকে নিয়ে বাড়ির দিকে এগোলো।
সাফওয়ানের সাথে আসার বিষয়ে রুমাইশাকে কোনো প্রশ্ন করল না। রুমাইশাদের বাড়ির পাশ থেকে ২০-২৫ হাত দূরত্ব রেখে মেন রোড চলে গেছে। ভেজা জামা কাপড়গুলো হাতে নিয়ে শামসুলের সাথে রাস্তা থেকে নেমে বাড়িতে ঢুকলো রুমাইশা। আয়েশা ওদের অপেক্ষাতেই ছিলেন। রুমাইশাকে এভাবে খোলামেলা অবস্থায় আসতে দেখে তিনি কিছুটা অবাক হয়ে বললেন, কিরে, তোর বোরখা হাতে কেন? রাস্তা দিয়ে কি এভাবে এসেছিস? রুমাইশা কিছু বলার আগে শামসুল বললেন, সাফওয়ান এসে দিয়ে গেছে ওকে, গাড়িতে করে। আয়েশা কিছু বললেন না, কিন্তু তার চাহনি দেখে বোঝা গেল বিষয়টা তিনি মোটেও পছন্দ করেননি। রুমাইশা মায়ের চাহনি উপেক্ষা করে ভেতরে চলে গেল। তার এখন সব বিষয় খেয়াল করার মতো মানসিক অবস্থা নেই। রুমে গিয়ে ফোনটা বের করতে চোখে পড়ল সাফওয়ানের ১৩টা মিসড কল। দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। ফোনটাকে সাইলেন্ট মুডে থেকে নর্মাল মুডে করল। তারপর ভেজা জামা কাপড়গুলো আলনায় মেলে দিল। আয়েশা রুমে এলেন এমন সময়। কেমন হয়েছে তোর পরীক্ষা? বিছানায় বসতে বসতে তিনি বললেন, ভালো হয়েছে মা, কমন এসেছে সব। নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল রুমাইশা। আয়েশা কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, ওর গাড়িতে তুই কোন জায়গা থেকে উঠেছিস? রুমাইশা বিরক্তি নিয়ে বলল, চাষড়া থেকে উঠেছি মা। আর তুমি কি এখন আমাকে জেরা করতে এসেছো? আমি ক্লান্ত অনেক। আমি খেয়ে ঘুমিয়ে যাব এক্ষুনি। এসব নিয়ে কথা বলার এখন আমার কোনো ইচ্ছে নেই। আমার ঘুম আসছে। আয়েশা চটে গেলেন, তুই কি আমাকে মেজাজ দেখাচ্ছিস? রুমাইশার মুখ দিয়ে চ জাতীয় উচ্চারণ করল। তারপর মৃদু গলায় বলল, মেজাজ দেখাচ্ছি না মা, তোমার তো বোঝা উচিত। আমি সেই সকালে খেয়েছি, রাতে অনেক রাত পর্যন্ত পড়েছি, ৪ ঘন্টা বসে এক্সাম দিয়েছি, আর তারপর এই ২৫-৩০ কিলো জার্নি করেছি। আমার তো কষ্ট হচ্ছে, তাই না বলো? আয়েশা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর বিছানা থেকে উঠে যেতে যেতে বললেন, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। খেয়ে ঘুমা, এক্সাম তো শেষ, কাল থেকে আর কোনো চিন্তা নেই। রুমাইশা প্রতি উত্তরে কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আয়েশা চলে গেলে বিছানায় এসে বসল ও। চোখ দুটো বন্ধ করলো। সিএনজির ভেতরে সে ভয়ানক দৃশ্যগুলো চোখে ভাসছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, সাফন ভাইয়া সময় মতো এসে পৌঁছালো, নইলে আজ ওর কি হতো। ২ হাত দিয়ে মাথার চুলগুলো আঁকড়ে ধরল রুমাইশা। চোখে আবারও পানি আসছে। ফুলে ফুলে নিঃশব্দে কাঁদল ও। এমন সময় ওর ফোনে টুং করে শব্দ হলো, কিন্তু এখন ওর ফোনের দিকে তাকানোর মতো ইচ্ছাশক্তি নেই। মাথা থেকে হাত সরিয়ে চোখ দুটো মুছল রুমাইশা। নাক টানছে থেকে থেকে। এমন সময় ফোনে আবারও শব্দ হলো, কিন্তু দেখল না ও। নিজেকে স্বাভাবিক করে বিছানা থেকে উঠে দাঁড়ালো ডাইনিংয়ে যাওয়ার জন্য। এবার ফোনটা হাতে নিল রুমাইশা। ফোন অন করতেই ভেসে উঠল সাফওয়ানের নাম আর মেসেজ, আমাকে ক্ষমা করে দিও, আমি সময় মতো পৌঁছাতে পারিনি। আর ওই লোক দুইটা ওদের নোংরা হাত দিয়ে তোমাকে ছোঁয়ার সুযোগ পেয়েছে। তবে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে আর কেউ কখনো তোমার দিকে চোখ তুলে তাকানোরও সুযোগ পাবে না। তাকানো মাত্রই তাদের চোখ আমি উপড়ে ফেলবো। কান্না বন্ধ করো এইবার। সাফওয়ানের হঠাৎ করে তুই থেকে তুমি সম্বোধনে চমকালো রুমাইশা। বুকের ভেতর রক্ত যেন ছলকে উঠল। মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে। ব্লাশ করলো যেন ও। কিন্তু তখনই ওর চোখ গেল লাস্ট সেন্টেন্সে, কান্না বন্ধ করব। ও কি করে জানলো আমি কাঁদছিলাম? ভাবনায় পড়ে গেল রুমাইশা। চোখ মুখে ওর চিন্তার ছাপ ফুটে উঠল। তখনই ফোনে আবার টুং করে শব্দ হলো। সাফওয়ানের মেসেজ এসেছে আবার, ছোট্ট মাথাটায় অত চাপ দিও না, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, রাস্তায়, তোমাকে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। আর ব্লাশ করার মতো কিছু বলিনি আমি। সামান্য তুমি শুনে ব্লাশ করছো, তাহলে তো ফিউচারে যা করব তাতে খয়েরি রঙের স্ট্রবেরি হয়ে যাবা। মেসেজটি পড়ে রুমাইশার কান মাথা গরম হতে শুরু করলো। লজ্জায় চোয়াল দুটো জ্বলছে যেন। রুমাইশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে উকিঝুঁকি মারল সাফওয়ান আসলে কোথায় আছে দেখার জন্য। এমন সময় সাফওয়ান আবার মেসেজ দিল, রুমের আলোটা নিভিয়ে উকি মার গাধি, সায়েন্স বুঝিস না নাকি? এবারের মেসেজটা দেখে মেজাজ গরম হয়ে গেল রুমাইশার। আমাকে গাধি ডাকলো? জানালার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, তুই গাধা শালা। এই সময় আবার মেসেজ এলো, কুল ডাউন, কুল ডাউন, মেনে নিচ্ছি আমি গাধা। রুমাইশা মেসেজটি পড়ে কটমট করে শুধু তাকালো ফোনের দিকে, কিন্তু কিছু বলল না। বিছানার মাথার কাছ থেকে লাইটের সুইচটা টিপে বন্ধ করে দিল। তারপর জানালার কাছে এলো এবার। রাস্তাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমন।
রুমাইশাকে জানালার কাছে দেখে নিজের চোখের গগলস খুলে ফেলল সাফওয়ান। অন্ধকারে জলজল করে উঠল ধূসর সবুজ রঙা চোখ দুটা। দূর থেকে এবার স্পষ্ট থেকে স্পষ্টতর বোঝা যাচ্ছে সাফওয়ানের অবয়বটা। মুখে মাস্ক নেই, শরীরের ওপরে অংশ অনাবৃত। প্যান্টের পকেটে হাত দিয়ে গাড়ির দরজায় পেছন ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুইটা রুমাইশার চোখে। এই আবছা আলোতে কালো কুসকুসে ঠোঁট দুইটা যেন সাফওয়ানের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। রুমাইশা তাকিয়ে আছে অপলক, মুখটা আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে ওর। জলজলে চোখের এই শ্যামরঙা পুরুষটির মারাত্মক ঝলকে চোখ ঝলসে যাওয়ার উপক্রম ওর। এতক্ষণ রুমাইশার মনমরা চেহারা দেখে যে ক্ষতটা বুকের ভেতর হয়েছিল, সাফওয়ানের সেই রুমাইশার এই মুগ্ধ চাহনি দেখে নিমিষে উপশম হলো। নিঃশব্দে হাসল ও। পকেটের ভেতর থেকে ফোনটা বের করে কল করলো রুমাইশাকে। রিংটোনের শব্দে সম্মিত ফিরে পেল রুমাইশা। সাফওয়ানের দিকে ওইভাবে তাকিয়েছিল ভেবে লজ্জায় পড়ে গেল ও। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে কানে ধরতে সাফওয়ান মোহনীয় গলায় বলে উঠল, এভাবে তাকালে কিন্তু রাস্তায় থাকতে চাইবো না, ভেতরে আসতে চাইবো অনেক। রুমাইশা লজ্জায় যেন মাটিতে মিশে গেল। জলজলে চোখ দুটোর দিকে শেষবারের মতো তাকিয়ে দ্রুত পর্দাটা টেনে দিল জানালার। তারপর কানে ফোন ধরা অবস্থাতেই বিছানায় গিয়ে বসল। কথা বলল না কোনো। সাফওয়ান আবারও আগের মতো করেই বলে উঠল, এই চাহনি, এই হাসি, এই লাল লাল গালের মানে আমি কি ধরে নিব? আমার প্রস্তাবের উত্তর হ্যাঁ। রুমাইশা কি বলবে ভেবে পেল না। কিছু বলতে নেবে তখনই আয়েশা চলে এলেন রুমে। তড়িঘড়ি করে ফোন কেটে দিল রুমাইশা। রুমি, ঘুমাই গেছিস নাকি? আয়েশা জিজ্ঞেস করলেন। না না মা, ঘুমাইনি, জেগে আছি। খাবার দিছো? হ্যাঁ দিয়েছি। খেতে আয় তাড়াতাড়ি, নইলে ঠান্ডা হয়ে যাবে সব, বলে আয়েশা চলে গেলেন রুম থেকে। আয়েশা চলে গেলে রুমাইশা ফোন দিল সাফওয়ানকে। মা আসছিল, আপনি এখন বাড়িতে যান। এই রকম আবহাওয়ায় খালি গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। মৃদু হাসল সাফওয়ান। রুমাইশা ওকে নিয়ে চিন্তা করছে ভেবে ভালো লাগলো ওর অনেক। মা ছাড়া কেউ এরকম চিন্তা করেনি ওর জন্য কখনো। অন্য কেউ মায়ের মতো করে চিন্তা করছে দেখে ভালো লাগাই ছেয়ে গেল ওর বুকটা। রুমাইশাকে বলল, কাল শাফিনকে বলবো এখানে আসতে, একদিন এসে তোকে সঙ্গ দিলে ভালো লাগবে তোর। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান এখন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সাফওয়ান হুম বলে ফোনটা রেখে দিয়ে গাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর জানালার দিকে আর একবার তাকালো রুমাইশাকে দেখার আশায়, কিন্তু পর্দার কারণে দেখা গেল না ওকে। সাথে সাথে আবার কল দিল রুমাইশাকে। রুমাইশা ফোনের কাছেই ছিল। রিসিভ করতে সাফওয়ান বলে উঠল, পর্দা তোল জানালার, তোকে আর একবার দেখব। রুমাইশা ফোন কানে ধরে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পর্দাটা উঁচু করল। গাড়ির ভেতরে বসা সাফওয়ানের জলজলে চোখে এই দিকেই তাকিয়ে আছে। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে রইল অপলকে কিছুক্ষণ। জানালা দিয়ে দে এবার, রাতের বেলা যেন আর কখনো জানালা খোলা না দেখি। বড় হয়েছিস, এখন সবসময় সতর্ক হয়ে থাকবি। আমি সবসময় থাকবো না তোকে সিকিউরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, সতর্ক থাকবো, বলল রুমাইশা। সাফওয়ান আর কিছুই না বলে ফোন রেখে দিল। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলল নিজের গন্তব্যের দিকে। রুমাইশা খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়ল। ঘুমে চোখ পড়ছে ওর। বিছানায় পিঠ ঠেকানোর 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে কোনো রকমে ঢুলে ঢুলে নামাজটা পড়ে আবারও ঘুমালো রুমাইশা। ঘুম যেন চোখ থেকে সরছে না। এক্সামের এই কয়েকদিন ভালো করে ঘুমাতে পারেনি বলে আয়েশাও ঘুমাতে দিল ওকে, নইলে অন্যান্য দিন নামাজের পর ঘুমাতে দেন না আর। আরও খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে 8টার দিকে ঘুম থেকে উঠল রুমাইশা। উঠে চোখ ডলতে ডলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। পাশে সোফায় বসে টিভিতে নিউজ দেখছিলেন শামসুল। রুমাইশাকে একটা প্লেট টেনে নিয়ে টিভির দিকে তাকাতে তাকাতে প্লেটে খাবার নিচ্ছিল। তখনই টিভির নিউজে চোখ আটকে গেল ওর। সংবাদ পাঠিকা বলছেন, যশোরের সারাপোলের মাঠের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে দুজন মধ্যবয়সী ব্যক্তিকে। কে বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি। ভিকটিমদের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিভ আর 2 হাত টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, 2টা পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। মুখের ভেতর মাঠের কাদামাটি পুড়ে রেখে গিয়েছে খুনি। মৃতদেরকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তবে খুনির কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখানে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিউজ শুনে রুমাইশা যেন খেতে ভুলে গেল।
সংবাদ পাঠিকা লোক দুইটার স্থির চিত্র দেখালেন টিভিতে। রুমাইশার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরা তো ওরা! রুমাইশার গলা শুকিয়ে গেল একেবারে। সাফওয়ান, সাফওয়ান কাল খুন করেছে ওদের। এই জন্যই কি বলেছিল যে আমার ব্যাপারে কাউকে ছাড় দেবে না? এ এটা কি করলেন আপনি? কি করলেন? এখন যদি ধরা পড়ে যান, পুলিশ যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু তার আগে তো আপনার চেহারা দেখবে ওরা। আপনার মুখ খুললে তো সবাই জেনে যাবে আপনি কি। তখন কি হবে? মেরে ফেলবে তো ওরা আপনাকে। মনের ভেতর যুদ্ধ শুরু হলো রুমাইশার। ওর মাথায় কোনো কাজ করছে না। সবকিছু এলোমেলো লাগছে। এখন কি হবে? আয়েশা রান্নাঘর থেকে এসে দেখলেন রুমাইশাকে ভাত না খেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে এক পলকে। তরকারিও নেয়নি এখনো। আয়েশা রুমাইশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ভাবছিস এত? দ্রুত খেয়ে নে। শাফিন আসবে একটু পরে। তোর ফুপি ফোন দিয়ে জানালো আজকে থাকবে। তাড়াতাড়ি খেয়ে গেস্ট রুমটা গোছা সুন্দর করে। আয়েশার কথায় রুমাইশা নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। টেনশনে ওর মাথা কাজ করছে না, গা ঘেমে যাচ্ছে। দ্রুত খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিল। অসহায় হয়ে মন আর মস্তিষ্কের সাথে খানিকক্ষণ যুদ্ধ করে ফোনে সাফওয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা মেলালো। তারপর কিছুক্ষণ দোনোমনা থেকে মেসেজ করলো সাফওয়ানকে। আপনি এটা কি করেছেন? কি হবে এবার? আপনার কিছু হলে আমি কি করব? মেসেজটি সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলো রুমাইশা। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে গেস্ট রুমে চলে গেল রুম গোছাতে। কাউকে বুঝতে দিল না ওর মনের ভেতরে চলা ঝড়ের কথা। আসসালামু আলাইকুম। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ পাক যেন আমাদেরকে রমাদানের এই রোজাগুলো করার তৌফিক দান করুক। আমিন। আমার মুসলমান সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এটা বললে তোমরা কিভাবে নিবে আমি জানি না। তারপরে আমি বলতে চাই। রমজানের প্রথম ১০ দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন ১০০০ করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। আর আমি অ্যাসাইনমেন্ট চলার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না। সেই কথাটা আমি তোমাদেরকে জানাইছিলাম। তবে কালকে থেকে আর এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। রেগুলার ভিডিও পাবে। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা গুড নিউজটা হচ্ছে ৩০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের সঙ্গে লাইভে আসবো ইনশাআল্লাহ। তাই এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।